অনুষ্ঠান শেষ হতে এখনো বাকি, এখনো কিছু গেস্ট আছে যারা একটু দেরি করে আসবে, তাই জিসান তিশা, নিশি ও ভাবিকে বাসায় পাঠিয়ে দিয়েছে। আর ভাই, বাবা ও মার সাথে নিজেও পার্টিতে রয়ে গেল গেস্ট অ্যাটেন্ড করার জন্য। তিশার মা বাবাকেও পাঠিয়ে দিয়েছে রাত বেশি বলে, কিন্তু রায়হান রয়ে গেছে। তিশা বাসা এসে ফ্রেশ হয়ে বসল। খুব ক্লান্তি ঘুম আসছে কিন্তু ক্ষুধাও খুব লাগছে। বলা হয় না, যার বিয়ে সেই খেতে পারে না কিন্তু বাকি সবাই আনন্দ করে পেট ভরে খায়। অনুষ্ঠানে সবার সামনে লজ্জায় কিছু খেতেই পারেনি, কিন্তু এখন টিকা যাচ্ছে না। আর এই বাসার কোনো কিছু আমি জানিই না কোথায় কি আছে, তা না হলে রান্নাঘর থেকে কিছু নিয়ে খেয়ে নিতাম। তিশা ভাবছে। আর এমন সময় ফোন আসলো। স্ক্রিনে লিখা জিসান। হ্যালো, আসসালাম আলাইকুম। জিসান সালামের জবাব দিয়ে, বাসায় পৌঁছেছ? হুম মম। কখন? এই তো কিছুক্ষণ হলো। ফোন কেন দেও নাই? না আসলে, ভাবলাম আপনি ব্যস্ত। আমি যতই ব্যস্ত থাকি, তোমার ফোনের অপেক্ষায় থাকি। হঠাৎ জিসানের মুখে তুমি শুনে তিশা তো অবাক। কি হলো কথা বলো না কেন? না, আসলে সরিই। ওকে বাদ দেও, শোনো। হুম মম। আমার আলমারির চাবি দেখো বালিশের নিচে আছে, ওখান থেকে চাবিটা নিয়ে আলমারিটা খোলো। তিশা চাবি নিয়ে আলমারিটা খুলল। দেখো আলমারির নিচের তাকে তোমার জন্য কিছু খাবার আছে, তুমি সারাদিন তেমন কিছুই খাওনি। এখানেও কম খেতে দেখলাম। আর এখন বাসায় তোমাকে খাবার দেওয়ার মতো কেউ নেই। তুমি এখান থেকে কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো। খালি পেটে তোমার ঘুম আসবে না। আমার আসতে লেট হবে, তাই তুমি ঘুমিয়ে পড়ো। তিশা মনোযোগ দিয়ে জিসানের কথা শুনছে আর ভাবছে। আলমারির নিচর তাকে বিস্কুট, কেক, জুস, আরও কিছু খাবার আছে, এখানের সব খাবারই তিশার পছন্দের। কি করে সম্ভব, একটা মানুষ এমন কি করে হতে পারে? তিশা হ্যালো, তিশা, শুনতে পাস? জিসান ফোনের অন্য পাশে। হুম মম, আমি শুনছি। চিন্তা থেকে ফিরে। তাহলে রাখি এখন। আপনি খেয়েছেন? না, এখন বসবো রায়হানের সাথে। ওকে বাই বলে ফোন রেখে দিল তিশা। কিছু হালকা খাবার খেয়ে তিশা বিছানায় পিঠ লাগাবার সাথে সাথেই ঘুমিয়ে পড়ল। জিসানের আসতে আসতে রাত 1টা বেজে গেল। জিসান এসে দেখে তিশা ঘুম, তাই আর ডাক দেয়নি। ফ্রেশ হয়ে তিশার পাশে শুয়ে তিশাকে একটান দিয়ে নিজের কাছে নিয়ে আসল। তিশাকে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে পড়ল। আজ সকালে তিশার ঘুম আগে ভাঙল। তিশা দেখে জিসানের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। তিশার কিছুটা লজ্জা লাগল। তিশার নাকে একটা মিষ্টি ঘ্রাণ আসে, এই ঘ্রাণটা জিসানের শরীর থেকেই আসছে। জিসানের শরীরের এই ঘ্রাণটা তিশার খুব ভালো লাগে। এর আগেও কয়েকবার পেয়েছে, যখনই জিসান ওর একদম কাছে ছিল। জিসানের শরীরের ঘ্রাণটা তিশাকে কিছুটা মাতাল করে তুলছে, তাই তিশার উঠতেই মন চাইছে না আজ। সারাদিন জিসানের বুকে মাথা রেখে শুয়ে থাকতে মন চাইছে। হঠাৎ মনে পড়ল আজ তো তিশার নিজেদের বাসায় যাওয়ার কথা। না উঠতেই হবে। তিশা আস্তে করে উঠে চলে যেতে চাইলে কিছুতে টান অনুভব করে। পেছনে ফিরে তাকিয়ে দেখে জিসানের হাতে তিশার শাড়ির আঁচলটা। তিশা চলে যেতে চাইলে জিসান আঁচল ধরে টান মারে। তিশা সামলাতে না পেরে জিসানের বুকের উপর পড়ে যায়। আমার তিশা পাখি যাচ্ছে কোথায় আমাকে ছেড়ে? আপনি জাগনা ছিলেন এতক্ষণ। চুপি চুপি আমাকে দেখার কি আছে, আমি তো পুরাই তোর। আর এতই শখ আমার বুকে ঘুমানোর, তাহলে কোথায় যাস? সারাদিন তোকে আমি এই বুকের মধ্যে রাখতে পারব। তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে কথাগুলো বলছে জিসান। না না, আমার এত শখ নেই, প্লিজ ছাড়ুন,
তা না হলে আজ বাসায় গেলে আমি আর আসব না। এবার জিসান তিশাকে বিছানায় ফেলে তিশার উপর উঠে দুহাত চেপে ধরে। তিশা কিছুটা ভয় পেয়ে যায়। কি বললি তুই? আসবি না? তুই আমার বাঁধনে বেঁধে আছোস, আর এই বাঁধন ছিঁড়ার সমর্থ কারো নেই। তিশার কপালে কপাল দিয়ে নাকে নাক ঘষছে আর বলছে, তুই না আসলে তোকে বেঁধে নিয়ে আসব। পালাতে চাইলে শিকল দিয়ে বেঁধে রাখব। তাই আমাকে ছাড়ার স্বপ্ন ছেড়ে দেন ম্যাডাহ বলি তিশার ঠোঁটে একটা লিপ কিস করে। এরপর জিসান উঠে চলে যায় ফ্রেশ হতে। তিশার চোখ মনে হয় কপালে উঠে গেছে জিসানের কিস করাই। তিশা এখনো ভাবছে কি হলো এটা, ওর যেন বিশ্বাস হচ্ছে না। তিশা এতটাই চিন্তায় মগ্ন ছিল যে ও সবকিছু ভুলেই গেছে। জিসান এসে দেখে তিশা এখনো ভাবছে, কি রে এত কি ভাবছেন? আরও কিছু লাগবে? ঠিক তিশার সামনে এসে, না না, আমি ফ্রেশ হয়ে আসছি। তিশা ফ্রেশ হয়ে দেখে জিসান রেডা হচ্ছে অফিসে যাওয়ার জন্য। আপনি কোথাও যাবেন? জিসান তিশাকে আয়নার সামনে এনে পেছনে দিয়ে জড়িয়ে ধরেছে আর নিজের থুতনি তিশার কাঁধে রেখে, হুমমম, আমাকে অফিসে যেতেই হবে ভাইয়ার সাথে। অনেক কাজ আছে, আমি না গেলে ভাইয়ার উপর সব চাপ পড়ে যাবে। রায়হান আসবে তোমাকে নিতে, তুমি চলে যেও ওর সাথে। আমি অফিস থেকে সরাসরি চলে আসব তোমার কাছে। কথাগুলো বলছে আর তিশার গলায় কাঁধে কিস করছে। জিসানের এত কাছে আসা আর ওর একটা কিসে তিশা কেঁপে উঠছে। তাই জিসান তিশাকে আরও একটু শক্ত করে ধরে। জিসান তিশার কানের কাছে মুখটা নিয়ে, এখনই যদি এত কাঁপতে থাকস তখন কি করবি, যখন আমি তোকে ভালোবাসার সাগরে ডাহ দেওয়াব। জিসানের কথায় তিশার মুখ লজ্জায় লাল হয়ে গেছে, কিন্তু কেন জানি ভালোও লাগছে। হইছে, এখন ছাড়ুন। সবাই বসে আছে আমাদের জন্য। আচ্ছা চল। জিসান একটু হেসে দিল তিশার এই অবস্থা দেখে। তিশাকে নিয়ে নিচে নেমে এলো। খাবার টেবিলে। কি রে জিসান, তুই অফিসে যাবি? আজ না তিশাদের বাসায় যাওয়ার কথা। একদিন না গেলে কি হয়? জিসানের মা, না মা, আজ যেতেই হবে, অনেক কাজ বাকি পড়ে গেছে। আর আমি রায়হানকে সব বুঝিয়ে বলে দিছি। তাই চিন্তা করো না, আমি অফিস শেষ করেই ওখানে চলে যাব। আমি বলি কি, আমি না হয় চলে যাই, তুই থাক। না বাবা, তোমার বয়সের তুলনায় তুমি অনেক কাজ করেছ, আর না, এখন আমাদের ভাইদের উপর ছেড়ে দেও। আচ্ছা আমার শেষ, ভাইয়া তুমিও তাড়াতাড়ি চলে আসো, আমি বাহিরে আছি। আচ্ছা চল, আমারও হয়ে গেছে। জিসান অফিসে চলে গেল আর তিশা নাস্তা করে ভাবির সাথে টেবিল গুছাচ্ছে। আরে তিশা মা, তুমি কেন করছো? তুমি যাও, রেডা হয়ে নেও। রায়হান চলে আসবে। এই কাজটা করেই আমি যাচ্ছি। থাক তিশা, আমি আর খালা মিলে করে ফেলব, তুমি রেডা হতে যাও। সমস্যা নেই ভাবি, আমার রেডা হতে তেমন সময় লাগবে না, আমাকে সাহায্য করতে দেও এখন। জিসান ঠিকই বলেছে, তুমি অনেক জেদি। তিশা ভাবির সাথে কাজগুলো করে রুমে চলে আসে রেডা হতে। কিছুক্ষণ পর নিশি এসে, মেঝো ভাবি তোমার ভাইয়া আর বাবা এসেছে নিচে, তোমাকে মা ডাকছে চলো। তিশা নিশিকে নিয়ে নিচে এসে ভাইয়া আর বাবার সাথে দেখা করে। কিছুক্ষণ সবাই কথা বলে তিশা সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে যায়। তিশার মা তিশার জন্য অপেক্ষা করছে, মাকে দেখে তিশা জড়িয়ে ধরে। তিশার মা তো কান্না করতে থাকো, এতই যদি ভালোবাসতে তাহলে আমাকে বিদায় করার জন্য এমন উঠে পড়ে লাগলে কেন? এখন বিদায় করে এত কান্না করছো? পাগল মেয়ে, তুই যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি, ভেতরে আসো এখন। আজ আমি তোকে নিজের হাতে খাওয়াবো, ঠিক আছে? ওকে মা জননী। আর শোন, তোর রুমে সীমা আর নীলা বসে আছে তোর জন্য।
এই কথা আগে বলনি কেন? তিশা দৌড় দিয়ে রুমে চলে আসে। কি রে শাকচুন্নিরা, তোরা আমার রুমে কি করস? তিস্যসা। নীলা দৌড়ে এসে তিশাকে জড়িয়ে ধরে। হইছে ছাড়, আমিও কিন্তু আছি। তিশা তাই, আমি তো দেখিনি। তাই শয়তান মাথারি, আমাকে বলে দেখেনি? সীমা আর তিশা রুমের চারপাশে দৌড়াচ্ছে তিশাকে মারার জন্য। হইছে থামো এখন। হে রে তিশা, এবার বল। কি বলবো? এই তো তোর বাসর রাতের কাহিনী। মানেন নন? মানে করছস কেন এত? আমাদের একটু বল, আমাদেরও ভবিষ্যতে কাজে লাগবে। এতই যদি বাসর রাতের কাহিনী শুনতে মন চায় তোর, তাহলে সীমাকে জিজ্ঞেস কর, ওর তো আমার চেয়ে বেশি আইডাহা আছে, যা ওর থেকে শিখে নি। নীলা সীমার দিকে তাকিয়ে আছে। কি রে, আমার দিকে এভাবে তাকিয়ে আছোস কেন? দেখ, আমি কিছু বলতে পারবো না। তোর জানার এত ইচ্ছা থাকলে তুই বিয়ে করে নি। তোর জামাই তোরে সব শিখিয়ে দেবে। এখন না করছো কেন সীমা বেগম? এতক্ষণ আমার পিছে লেগেছিলে তখন মনে ছিল না? আরে বাদ দে, ও একটা ফাজিল মেয়ে, বিয়ের আগে বাসরঘর করার শখ বেশি দেখছ না? তাই নীলা সীমাকে মারার জন্য তেড়ে উঠে। তিশা থামিয়ে দেয়, হইছে আর না, এবার বসো তোরা। তিনজন বিছানায় শুয়ে উপরের পাখার উপর তাকিয়ে আছে। তিশা, জিসান ভাই তোকে অনেক ভালোবাসে তাই না? মম। বিয়ের আগে নাকি পরে? বিয়ের আগের থেকে। তাই দেখে কখনো মনেই হতো না। মম। তুই ভাইয়াকে ভালোবাসিস? যদি তোকে কেউ বলে সে তোকে 5 বছর ধরে ভালোবাসছে, বিনিময়ে কিছুই তোর কাছে আশা না করে, তোর অপেক্ষায় নির্গুম রাত কাটিয়েছে, কবে তুই একটু বড় হবি আর তাকে একটু ভালোবাসার চাদর দিয়ে জড়িয়ে ধরবি? কেউ যদি তোর জন্য নিজের ক্যারিয়ার স্বপ্ন বিসর্জন দেয় শুধু তোকে নিজের নজরে রাখতে আর অন্যের নর থেকে বাঁচাতে, তোর বিপদে সবার আগে ঢাল হয়ে দাঁড়াতে, এমন অনেক কিছু যা বলে শেষ করা যাবে না, এমন মানুষটিকে না ভালোবেসে থাকা যায় বল? সত্যি বলছিস? 5 বছর ধরে? মানে তুই যখন 8ম শ্রেণীতে পড়স তখন থেকে তোকে ভালোবাসে? মম। জিসান ভাই সাংঘাতিক মানুষ, এত কিছু মনে লুকিয়ে রাখছে কিভাবে জানি না, কিন্তু এখন উপলব্ধি করে তাকে নাকি আমি অনেক কষ্ট দিছি। ভালোই হলো তিশা, তোর বিয়েটা যেভাবে হইছে, আমি তো ভাবছিলাম অনেক সমস্যা হবে। কিন্তু জিসান ভাই যেহেতু তোকে ভালোবাসে দেখবি আর কোনো সমস্যা হবে না। কিন্তু অসীমাহীন ভালোবাসা দেখে আমার তো ভয় লাগে। আরে ভয়ের কিছু নেই, আস্তে আস্তে দেখবি সব ঠিক হয়ে যাবে, ভাইয়ার রাগও অনেক কমে যাবে। তাই যেন হয়। জিসান অফিসের সব কাজ তাড়াতাড়ি শেষ করে বিকালবেলা তিশার বাসায় চলে গেল, সেখানে কিছুক্ষণ রায়হানের সাথে গল্প করল। জিসান, তুই ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নে। তিশা, ওকে তোর রুমে নিয়ে যা। তিশা জিসানকে নিজের রুমে নিয়ে যায় আর নতুন কিছু কাপড় এনে দেয় জিসানকে ফ্রেশ হয়ে পড়ার জন্য। এগুলো কার কাপড়? রায়হানের। না, আপনার জন্য বাবা আনছে। তাই কি দরকার ছিল? আমি রায়হানের কিছু পরে নিতাম। এটা নিয়ম, নতুন জামাই প্রথম বাড়িতে এলে শ্বশুরের দেয়া কাপড়ই পরতে হয়। খুব সুন্দর নিয়মত, তো আর কিছু নিয়ম শিখিয়ে দেয়নি তোকে? তিশাকে পেছনে দিয়ে জড়িয়ে ধরে, এই যেমন স্বামী আসলে তাকে সেবা করা, তাকে জড়িয়ে ধরে আদর করা। সারাদিনের ক্লান্তি দূর করতে তাকে ডাপলি একটা কিস করা। না না, এমন কোনো নিয়ম নেই। কে বলে আপনাকে এসব? আমি তো আজও এসব দেখিনি কাউকে বলতে। যত সব আজাইরা নিয়ম। তিশা জিসানকে ধাক্কা দিয়ে চলে যেতে নিলে জিসান তিশার হাতটা ধরে টান দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে। এই তুই দেখবি কি করে, এর আগে তোর কয়টা বিয়ে হইছে বল?
কি যা তা বলছেন, মানুষের কয়টা বিয়ে হয়, আর বিয়ে হলেই সব জানবে, আর না হলে জানবে না, কে বলেছে? ও আমার তিশা পাখি তো তাহলে সব জানে। তাহলে এতই যেহেতু জানো, তাহলে স্বামীর থেকে এত দূরে দূরে থাকো কেন জানু? জানো না স্বামীর থেকেও দূরে থাকা আল্লাহ পছন্দ করে না। তিশার কোমরকে দুই বাহু দিয়ে আবদ্ধ করে রেখে হইছে, আজকের জন্য এখন আপনি ফ্রেশ হতে যান, আমি চা নিয়ে আসছি। তিশা জিসানের কাছ থেকে ছুটার চেষ্টা করছে। জানু আমি না ছাড়লে তুমি হাজার চেষ্টা করেও নিজেকে ছুটাতে পারবে না, তাই শুধু শুধু নিজের শক্তি নষ্ট করো না। জিসান তিশাকে ছেড়ে দিয়ে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তিশা এখনো আসেনি, তাই জিসান আধো শোয়া অবস্থায় বিছানায় বসে মোবাইল টিপছে। তিশা চা নিয়ে আসে। জিসান চাটা এক চুমুক নিয়ে, আমার মাথাটা অনেক ব্যথা করছে, তাই আমি কিছুক্ষণ ঘুমাবো। তিশা চায়ের খালি কাপটা হাতে নিয়ে চলে যেতে চাইলে জিসান তিশার হাতটা ধরে বলে, তুই কোথায় যাস? আপনি ঘুমাবেন, আমি কি করব? বরং আমি থাকলে আপনার ঘুমের ডিস্টার্ব হবে, তাই আমি ঘুমাবো। তুই আমার চুলগুলো টেনে দিবি। কি এত জোরে চিল্লানোর কি আছে? না মানেন নন। এত মানে জানতে চাইনি, বসো এখানে। তিশাকে বিছানায় বসিয়ে তিশার কলে মাথা রেখে শুয়ে পড়ে তিশা জিসানের মাথাটা বিলি দিতে থাকে। তোকে আমি কি বলছি? কি? আমি চুলগুলো টানতে বলেছি, বিলি দিতে না। তিশা চুলগুলো টেনে টেনে দেয়। তিশা, হুম দুপুরে খাস নাই? হুম খেয়েছি তো। তাহলে এত আস্তে আস্তে কেন টানছিস? শক্তি নাই হাতে? কিছুটা চেঁচিয়ে তিশা মুখটা ভেঙ্গছিয়ে চুলগুলো জোরে জোরে টানতে থাকে। আমি না উঠা পর্যন্ত তুই কোথাও যাবি না, এখানেই থাকবি। আমি ঘুম থেকে উঠে তোকে না দেখলে খবর আছে। আসলেই পাগল, কখন ভালোবাসে, কখন রাগ করে, আর কখন যে মতিগতি নষ্ট হয়ে যায়, কিছুই বুঝি না। তিশাও বসে ভাবতে ভাবতে কিছুটা ঘুমিয়ে যায়। মাগরিবের আজানে তিশার ঘুম ভেঙে যায়। তিশাই যে শুনছেন, উঠুন, আর ঘুড়িমাতে হবে না। তিশার ডাক্কাডাক্কিতে জিসান তিশার কোমরটা আরো শক্ত করে ধরে ঘুম থেকেই বলেই, কি করছস? ঘুমাতে দে আরো একটু। ঠিক আছে আপনি ঘুমান, কিন্তু আমাকে যেতে দিন। বাড়ির সবাই কি মনে করবে আমি এতক্ষণ রুমে কি করছি? জিসান লাফ দিয়ে উঠে বসে তিশার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলে, সবাই তোর মতো গাধা না, সবাই বুঝে, শুধু তুই ছাড়া। এ কথা বলেই জিসান ফ্রেশ হতে ওয়াশরুমে যেতে নিল। কি আমি গাধা? আমি গাধা হব কি করে? এত পড়া লেখা করে ও আপনি জানেন না? তিশার কথা শুনে জিসানের মন চাইছিল তিশাকে আছাড় মারতে। জিসান তিশার দিকে তেড়ে আসে। তিশা ভয়ে রুম থেকে পালানোর জন্য দৌড় দিলে জিসান তিশার হাতটা ধরে টান দিয়ে বুকের সাথে চেপে ধরে। সব জানিস তাই না? কিন্তু যা জানার তাই জানোস না। এবার বাসায় চল, দেখ কিভাবে সব শিখিয়ে দিই। তিশা তো ভ্যাবাচেকা হয়ে তাকিয়ে আছে। জিসান তিশাকে ছেড়ে দিয়ে, যা তাড়াতাড়ি রেডা হো, আমরা ডাহনার করেই আজই বাসায় চলে যাব। তিশা মুখটা ঘোমরা করে বলে, আমি কাল আসি। এক কথা আমি দ্বিতীয়বার বলবো না, আর আমরা আজই যাব। জিসান ফ্রেশ হতে চলে গেল। ডাহনার টেবিলে, জিসান তোমরা নাকি আজই চলে যাবে? জি মা। একটা দিন থাকো, কাল চলে যেও। না মা, অফিসের কাজ অনেক জমে গেছে, আর ভাইয়ার একা সম্ভব না, তাই যেতেই হবে। আর কাল নাকি আমার কাজিনরা বাসায় আসবে, তাই তিশাকেও নিতে হবে। আমরা পরে একদিন সময় করে আসব। আচ্ছা বাবা, তুমি যা ভালো মনে করো। ডাহনার করে সবার সাথে কিছুক্ষণ কথা বলে তিশাকে নিয়ে বাসায় চলে আসলো।
জিসান বুঝতে পারছে তিশার মন খারাপ এভাবে বাসা থেকে নিয়ে আসার কারণে। কিন্তু জিসান তিশাকে একদিনও তার কাছ থেকে দূরে থাকতে দেবে না, তাই তিশাকেও থাকতে দেয়নি। বাসায় আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। ওরা বাসায় এসে দেখে সবাই যার যার রুমে হয়তো ঘুমিয়ে পড়ছে, তাই কাউকে ডিস্টার্ব না করে রুমে চলে গেল। রাতেও তিশা জিসানের সাথে কোনো কথা বলেনি। জিসান কিছু কাজ বাকি ছিল বলে ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে, আর তিশা ঘুমিয়ে পড়ছে। আজ সকালে উঠেও তিশা নিজেকে জিসানের বুকের উপর পেল। তিশা মনে মনে ভাবছে, আমি রোজ রোজ বালিশ ছেড়ে এখানে কি করে আসি। হঠাৎ জিসান, এত ভাবিস না, তোর মতো পিচ্ছি এগুলো বুঝবে না। রেগে গিয়ে, তাহলে এই পিচ্ছিকে বিয়ে করছেন কেন? বড় কাউকে বিয়ে করতে পারলেন না, যে সব বুঝে। হঠাৎ জিসান এক ঝটকায় আমায় বিছানায় ফেলে দিয়ে আমার উপর উঠে দুহাত চেপে ধরে। ভয়ে চোখ বন্ধ করে ফেলি, কিন্তু হঠাৎ ফিল হয় ঠোঁটে কিছুর স্পর্শ। চোখ খুলে বুঝার আগেই আমার ঠোঁট ওর ঠোঁটের মধ্যে নিল। মম! আমার চোখ যেন কপালে উঠে গেল। জিসানকে সরানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু হাত দুটো শক্ত করে ধরে রাখছে। আমার ছটফটানো তো ওর কোনো মনোযোগ নেই, ও নিজের কাজে ব্যস্ত। প্রায় অনেকক্ষণ পর আমায় ছাড়ে। আমার দিকে তাকিয়ে বলল, এটা তোর শাস্তি আমাকে এতদিন দূরে রাখার জন্য। আর এখন থেকে নিজেকে তৈরি করে রাখো, আস্তে আস্তে আমি সব শিখিয়ে দেব আমার এই পিচ্ছি বউটাকে। একটা ডাহবিল হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেল। আমার তো বিশ্বাস হচ্ছে না, এটা কি ছিল, স্বপ্ন নাকি বাস্তব। কেউ আমাকে একটি চিমটি মারো, কিন্তু কে মারবে কেউ তো নেই। আমি মনে হয় স্বপ্ন দেখছি। আয় অয় অয়, কিন্তু আমার ঠোঁটটা এমন ফুলে গেছে কেন? তার মানে এটা সত্য ছিল। শয়তান ব্যাটা, আমার ঠোঁট কি তোর জাগির মনে করেছস যে এমন করলি? তিশা বসে বসে জিসানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। জিসান এসে দেখে আজও তিশা ঠোঁটে হাত দিয়ে কি যেন ভাবছে। তাই তিশার সামনে এসে ভিজা চুলগুলো হাত দিয়ে ঝাঁকাতে লাগল। ভিজা চুলের পানি তিশার উপর পড়লে চিন্তা থেকে বের হয়ে আসে। তিশা জিসানের দিকে তাকিয়ে আছে। এক অদ্ভুত অনুভূতি লাগছে। জিসানে উন্মুক্ত শরীরটায় যেন এক নেশা আছে। আগে কখনো কোনো ছেলেকে এমনভাবে দেখিনি বলে কি আজ এমন লাগছে। জিসান আয়না দিয়ে দেখতে পেল সব। কি রে, এভাবে কি দেখছস? চোখ দিয়ে আমাকে গিলে খাবি মনে হয়। ফাজিল কোথাকার, মুখে কিছু আটকায় না। কিছু না, আপনার লজ্জা শরম নেই? কোনো মেয়ের সামনে এভাবে থাকে? কোনো মেয়ে মানে? আমি আমার বউয়ের সামনে যেমনে খুশি তেমনে থাকব। এতে লজ্জার কি আছে? আর এত লজ্জা নিয়ে থাকলে তোর লজ্জা ভাঙ্গাবো কিভাবে? মম, বলতো। জিসান তিশাকে এক চোখ টিপ মেরে বলে। উফ! বিরক্ত নিয়ে ওয়াশরুমে চলে গেল। জিসান ওয়াশরুমের দরজা নক করে, তাড়াতাড়ি বের হয়ে নিচে আসো। জিসান নিচে নামার কিছুক্ষণ পর তিশাও নেমে আসে। আরে তোরা কখন এলি? আমি তো ভাবলাম তোরা আজ আসবি। না মা, আমরা কাল রাতে এসে পড়েছি। লেট হয়ে গিয়েছে বলে তোমাদের আর ডাকিনি। আচ্ছা ঠিক আছে, এখন বসো, নাস্তা করে নে। আজ আবার মেহমান আসবে, তাই জিসান ও তাওহিদ তোরাও তাড়াতাড়ি আসিস। আচ্ছা মা, চেষ্টা করব আমরা। নাস্তা করে অফিসে চলে গেল ওরা। আর তিশা, তানজিলা ও রেনু খালাকে নিয়ে সব গুছগাছ করে নিল। রাতে জিসান ও তাওহিদ বাড়ির ভেতরে ঢুকতেই চেঁচামেচির শব্দ শুনে দাঁড়িয়ে যায়। ভাইয়া, মনে হয় শয়তানগুলো এসে পড়ছে, আজ থেকে আর শান্তি দিবে না। ঠিক বলছিস, আমি তো তোর ভাবির কথা চিন্তা করছি। ঝুমুরকে দেখলে আমার দিকে এমনভাবে তাকায় মনে হয় খেয়ে ফেলবে। ঠিকই আছে, বলতে গেছো কেন?
ঝুমুর আপুর কথা আগ বাড়িয়ে। আরে বলবো না তো কি করব। দেখোস না মেয়েটা বাসায় আসলেই আমার পিছ ছাড়ে না। তানজিলা তো একদিন আমাকে চেপে ধরেছে, সমস্যা কি, তাই সব বলে দিলাম। ভালো, এখন বুঝো। আগে চলো ভেতরে দেখি কি অবস্থা। চল। আর আল্লাহর কাছে দোয়া করিস আমার জন্য। তাওহিদ ও জিসান ভেতরে গিয়ে দেখে সবাই ড্রয়িং রুমে অ্যাডাহডাহ করছে। কিন্তু জিসান কিছু একটা দেখে ওর রাগ উঠে যায় তিশার উপর। জিসান ও তাওহিদ দেখে সবাই ড্রয়িং রুমে অ্যাডাহডাহ দিচ্ছে। কিন্তু জিসান তিশাকে দেখে মেজাজ গরম হয়ে যায়। কারণ তিশা আর অর্ক পাশাপাশি বসে কথা বলছিল, আর কি বিষয় নিয়ে যেন অনেক হাসাহাসি করছে। অর্ক, দিশা, ঝুমুর ও অনু এরা হচ্ছে সবাই জিসানের কাজিন। সবাই ড্রয়িং রুম বসে অ্যাডাহডাহ দিচ্ছিল, সাথে তানজিলা আর নিশিও ছিল। জিসান তিশার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে আছে, সেদিকে তিশার খবরই নেই। আরে জিসান, কেমন আছিস? বিয়ের পরে ভাবলাম হানিমুনে যাবি, তা না করে অফিসে যাস। কেমন আনরোমান্টিক তুই। কেমন আছো আপু তুমি? আমরাও কিন্তু আছি ভাইয়া। দিশা, আমরা তো ভালো, কিন্তু তোর কি হলো, আমাদের দেখে কি খুশি হোসনি? কি বলো আপু, আসলে একটু টায়ার্ড, আর কিছু না। আমি বরং একটু ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সাথে জমিয়ে অ্যাডাহডাহ দেব। ওকে। একবার তিশার দিকে তাকিয়ে জিসান উপরে চলে গেল। আরে বাবা, কি হলো, আমার দিকে এমনভাবে তাকালো কেন? আমি এখন আবার কি করলাম? তিশা, জিসানের জন্য চা নিয়ে যাও, তা না হলে চিল্লাবে এখন। মম, ভাবি। তিশা জিসানের জন্য চা নিয়ে রুমে গেল। জিসান চেঞ্জও না করে বারান্দায় সিগারেট খাচ্ছে। কি হলো, আপনি এখানে চেঞ্জও করবেন না? জিসান সিগারেটা হাতে তিশার দিকে তাকালো। চোখগুলো লাল হয়ে গেছে। চোখগুলো দেখে ভয় পেয়ে গেলাম, তবুও সাহস নিয়ে আবার জিজ্ঞাসা করলাম, আপনি ঠিক আছেন? জিসান সিগারেটটা ফেলে দিয়ে তিশাকে দেয়ালের মধ্যে চেপে ধরল। কি করছিলি নিচে? কিছুটা ঝাঁঝালো সুরে। তিশার ভয় মুখ দিয়ে যেন কথা বের হচ্ছে না। কি হলো, কথা বলস না কেন? আমি কিছু জিজ্ঞেস করছি। নান্নন মান্ননে কি করেছি? এত কিসের হাসাহাসি অর্কের সাথে? কি হয় তোর? ও না, কিছু না, এমনই। আপনি হয়তো ভুল বুঝছেন। আমাকে শিখাতে আসবি না তিশা, যা আমার একদম পছন্দ না তা করার চেষ্টাও করবি না। অর্ক আমার ভাই, কিন্তু তোর আশেপাশে ও আমি ওকে দেখতে চাই না। অর্কের থেকে 10 হাত দূরে থাকবি। কি বলছি শুনছস? মম। তিশা নিচে তাকিয়ে হ্যাঁ বলল। জিসান তিশাকে ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেল। এদিক দিয়ে তিশার খুব কান্না পাচ্ছে জিসানের এমন আচরণে। সামান্য একটা ব্যাপার নিয়ে এমন রিয়েক্ট করার কি ছিল? তিশা নিচে চলে গিয়ে ভাবির পাশে গিয়ে বসল। কি হলো তিশা, মুখটা এমন মলিন কেন? জিসান কিছু বলছে না, ভাবি এমনই। জিসানকে খুব ভালো করেই চিনে তানজিলা, তাই আর কিছু বলল না। এদিক দিয়ে তাওহিদের সাথে গায়ে পড়ে হাসাহাসি করছে ঝুমুর, তা দেখে তানজিলা দাঁতে দাঁত চেপে বসে আছে। তাওহিদ ব্যাপারটা বুঝতে পারে, তাই ড্রয়িং রুম থেকে উঠে সোজা নিজের রুমের দিকে হাঁটা ধরে, সাথে তানজিলা কেউ আসতে বলে। তানজিলা ও চলে যায়। এতক্ষণে জিসান এসে পড়ে, আর গিয়ে তিশার সাথে বসে পড়ে। ভাইয়া, আজের প্ল্যান কি? আমি কি করে বলবো তোরা কি প্ল্যান করছস? আজ এমনই টায়ার্ড, তাই আজ না করে কাল কর, ভালো হবে, যাই করস। ভাইয়া, আমরা সবাই রাত জেগে মুভি দেখব, ঠিক আগে যেমন করে দেখতাম। ওকে, আমি মুভি সিলেক্ট করে নি আগে, তারপর কাল রাত দেখব নি। পরের দিন তো ছুটি, তাই কোনো সমস্যাও হবে না। ঠিক বলছে ভাইয়া অর্ক।
তানজিলা রুমে গিয়ে তাওহিদকে ইচ্ছামতো ঝাড়ছে। তাওহিদ, তুমি জানো আমার ওকে একদমই পছন্দ না, তবুও কেন ঝুমুরের সাথে এত মাখামাখি তোমার? ও তোমার কাজিন না হলে আমি কখনো ওকে এই বাসায় ডাকতেই দিতাম না। তাওহিদ তানজিলাকে জড়িয়ে ধরে, তানজু, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, তাই এসব চিন্তা বাদ দেও। জিসান লক্ষ্য করল তিশার মনটা ভালো না, হয়তো তখন এমনটা করা ঠিক হয়নি, কিন্তু ও কি করব কেন জানি, ওর পাশে অর্ককে সহ্য হচ্ছিল না আমার। ওকে হারানোর ভয়টা এখনো আমাকে তাড়া করে। তাই তো না বুঝেও কষ্ট দিয়ে ফেলি। কিন্তু তার জন্য তোকে সরি বলবো না, কারণ দোষটা তোরই ছিল। সবাই মিলে অনেকক্ষণ অ্যাডাডা দেবার পর রাতের খাবার খেয়ে নিজ নিজ রুমে চলে গেল। আজ আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে, তাই বিছানাটা ঠিক করে বারান্দায় দাঁড়ালাম। হালকা বাতাসে চুলগুলো উড়ছে আর পূর্ণিমা চাঁদের আলো যেন মনোমুগ্ধকরা পরিবেশ। ঘরে এসে দেখি তিশা নেই, তাই বারান্দায় চলে গেলাম। বাতাসে তিশার চুলগুলো উড়ছে আর তিশা বারবার চুলগুলোর সাথে যুদ্ধ করে যাচ্ছে। মুখের উপর চাঁদের আলোয় যেন ওকে আরও অপরূপ লাগছে। আমি তো ওর থেকে চোখই সরাতে পারছি না। হঠাৎ মনে হলো কেউ পিছে দাঁড়িয়ে আছে, ঘুরে দেখি জিসান এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে আগে কখনো দেখেনি। চোখে চোখ পড়ায় আমি সরিয়ে নিলাম। তিশা, চল আমার সাথে। তিশার হাতটা ধরে। কোথায়? প্রশ্ন করার সাথে সাথে জিসান আমার হাতটা ছেড়ে আড়কলে তুলে নিল। আমি কিছুটা আশ্চর্য হয়ে গেলাম। আরে, এটা কি করছেন? নামান আমাকে, না হলে পড়ে যাব। চুপ থাক, তা না হলে আমি নিজেই তোকে ফেলে দেব। আমি ভয়ে জিসানের গলা জড়িয়ে ধরলাম। জিসান মুস্কি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে সোজা হাঁটা ধরল ছাদের উদ্দেশ্যে। ছাদে গিয়ে দেখি একটা মাদুর বিছানো। আমাকে মাদুরের উপর বসিয়ে দিয়ে নিজেও পাশে বসল। জানোস, আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোকে নিয়ে পূর্ণিমা চাঁদ দেখব, তাই দেরি না করে এখানে নিয়ে এলাম। রাতে খোলা আকাশের নিচে প্রিয়জনের সাথে চাঁদ দেখার মজাই আলাদা। জিসান মাদুরের মধ্যে শুয়ে উপরের আকাশের দিকে তাকিয়ে আছে, মনে হয় অনেক কিছু চিন্তা করছে। আমি জিসানের এক হাত পাটিতে রেখে ওর হাতের বাহুর উপর শুয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছি। হঠাৎ জিসান কিছু বলে উঠল। মনে আছে তিশা, তোর 5 বছর আগের কথা? সেদিন মনের অজান্তেই তুই আমার জীবনে প্রবেশ করেছিলি। মম, 5 বছর আগে। জিসান ও রায়হান একসাথে ছাদে বসে সিগারেট খাচ্ছিল আর কিছু বিষয় নিয়ে কথা বলছিল। এমন সময় রায়হানের ফোন আসে, তাই রায়হান নিচে চলে যায়। আর আমি একাই ছাদে ওপিট করে দাঁড়িয়েছিলাম। হঠাৎ কেউ পেছনে দিক দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে আর কিছুক্ষণ পর পর নাক ঘষছে আমার জামাতে। আমার বুঝার বাকি ছিল না এটা তিশা। আমার ভেতরটা কেমন জানি তোলপাড় শুরু হয়ে গেল। তবুও নিজেকে সংযত রেখে হাতটা ছাড়িয়ে পেছনে তাকালাম। কি হলো তিশা? আরে জিসান ভাইয়া, আপনি? আমি ভাবলাম রায়হান ভাইয়া। সরি, আমি বুঝতে পারিনি। কান্না করছে আর বলছে। কেন জানি তিশার প্রতিটি চোখের জল আমার ভেতরটা ছাড়খাড় করে দিচ্ছে। নিজেকে শান্ত রেখে, কি হলো তিশা, বল আমায়, আর কান্না করছস কেন? আগে কান্না বন্ধ কর। চোখের পানি মুছে দিয়ে। তোকে কেউ কিছু বলছে? মা বকেছে? না, কিন্তু কি, বল আমাকে সব। হঠাৎ তিশার হাতের দিকে চোখ গেল। তোর হাতের এই অবস্থা কেন? কে করেছে? বল। তিশা কিছু না বলে কান্না করে যাচ্ছে, তাই জিসান একটা ধমক দিয়ে, বল আগে কিভাবে হলো এমন, তারপর কাঁদিস। জিসানের ধমকে তিশা ভয় পেয়ে সব বলে দিল। রাস্তার মোড়ে যে দোকানটা আছে না, আমি স্কুল থেকে আসার সময় ওখানে আইচক্রিম আনতে গিয়েছিলাম, কিন্তু ওই লোকটা খুব বাজে, আমাকে কি সব কথা বলছে আমার একদম ভালো লাগছিল না, তাই চলে আসতে চাইলাম,
কিন্তু আমার হাতটা শক্ত করে ধরে দোকানের ভেতরে নিয়ে যেতে চাইল, তাই আমি আমার হাতের পানির বোতল দিয়ে জোরে একটা মেরে পালিয়ে এলাম। দেখো আমার হাতটা কি করছে, খুব ব্যথা করছে। জিসান তিশার হাতটা ধরে তাকিয়ে আছে, আর রাগে ওর মুখ চোখ লাল হয়ে গেছে। 5 আঙ্গুলের দাগ বসে গেছে। তুই বস, আমি আসছি। এ কথা বলে জিসান নিচ থেকে কিছু বরফ নিয়ে এলো। হালকা করে তিশার হতে লাগাতে লাগলো যাতে কিছুটা কমে যায়। শোন তিশা, রায়হানকে তুই কিছু বলবি না, যা করার আমি করব। ওই লোকটা তোকে আর ডিস্টার্ব করবে না। কিন্তু রায়হান জানলে তোকে বকবে। ঠিক আছে, আমি বলবো না। এরপর জিসান চলে গেল। পরের দিন তিশা স্কুল থেকে আসার সময় দেখল দোকান বন্ধ আর টুলেট লাগানো। আরে একদিনের মধ্যে কই গেল। ফ্ল্যাশব্যাক। জিসান সেদিন এসে দোকানদারকে অনেক মারল, এমনি যে হাত দিয়ে তিশাকে ধরেছে সে হাতটাই ভেঙে দিল। এরপর 24 ঘন্টার মধ্যে এলাকা ছেড়ে চলে যেতে বলল, না গেলে জান হারাবে। তাই দোকানদার রাতারাতি সবকিছু ছেড়ে চলে গেল। এসবের কোনো কিছুই তিশা জানে না। এরপর থেকেই জিসান তিশাকে নজর রাখতে লাগল, তিশা কি করে, কার সাথে চলে। তিশার পুরো জীবনটা যেন জিসানের হয়ে গেল। জিসান তিশাকে চোখে হারায়, কিন্তু কখনো তিশাকে নিজের মনের কথা জানতে দেয়নি। এসব ভাবতে ভাবতে তিশার দিকে তাকিয়ে দেখে তিশা ঘুমিয়ে গেছে। ঘুমন্ত তিশার মুখে চাঁদের আলো যেন তিশার রূপকে আরো বাড়িয়ে দিয়েছে। জিসান একটু হেসে তিশাকে একটা কিস করল। এরপর তিশাকে কোলে করে রুমে নিয়ে এলো। তিশাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। আজ তিশা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল। একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নেবার জন্য। শাওয়ার নিয়ে বাহিরে এসে দেখে জিসান এখনো এখনো কিছুটা সময় আছে বলে আর ডাক দেয়নি। তাই তিশা আয়নার সামনে গিয়ে নিজের চুলটা তল দিয়ে ঝাড়ছে যাতে চুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর তখনই চুলের কিছু পানি জিসানের গায়ে পড়ে ঘুম ভেঙে যায়। ঘুম চোখে তিশার দিকে তাকিয়ে থাকে। এদিক দিয়ে তিশা তো চুল ঝাড়ছে কিন্তু ওর খবরই নাই, দুটো চোখ কখন ধরে ওকে দেখছে। পিছে ঘুরে দেখি উনি আমার দিকে কেমন নেশাভরা চোখে তাকিয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না, উনার মতলব ভালো না, কালকের মতো আজকেও না, আবার না। তার আগে ভালো আমি কেটে পড়ি। তিশা তোয়ালটা নিয়ে বারান্দায় গিয়ে মেলে দিয়ে ঘরে প্রবেশ করতে গেলেই জিসান সামনে এসে দাঁড়ায়। তিশা জিসানকে দেখে একটা ঢোক গিলে, আপনি এখানে কি করেন? ওয়াশরুম ওদিকে যান, ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিন। আমি নিচে গেলাম। এ কথা বলে সাইডার দিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু উনি আমার কোমরটা ধরে একটান দিয়ে তার বুকের সাথে চেপে ধরলেন। এতে ভিজা চুলগুলো আমার মুখের সামনে এসে পড়েছে। উনি এক এক করে সবগুলো চুল কানের পেছনও সরিয়ে দিলেন। প্রতিটা স্পর্শে যেন হৃদয়ের স্পন্দনটা বেড়ে যাচ্ছে। কেন জানি আজ উনার চোখে চোখ রাখতেও পারছি না, এই চোখের নেশাভরা চাউনি আমাকে মনে হয় পাগল করে দেবে। তোকে ভিজা চুলে অসাধারণ লাগছে। মনে হয় তোর মাঝে ডাহবে যাই আমি। এমন হলে নিজেকে সামলানো আমার জন্য কষ্টকর হবে। তিশার গালে জিসান নিজের নাকটা ঘষছে আর বলছে। গরম নিঃশ্বাসগুলো তিশার মুখে পড়ছে। তুই আমায় পাগল করে দিবি। আমি তোর মাঝে ডাহভতে চাই, দিবি আমাকে একটু ডাহভতে। আমার অতৃপ্ত মন তোর ভালোবাসার জন্য বেকুল হয়ে পড়ছে। কি করব আমি, কিভাবে সামলাবো নিজেকে আর? তিশা কিছু বলে উঠার আগেই জিসান তিশার ঠোঁটটাকে নিজের ঠোঁটের মধ্যে নিয়ে নিল। আর তিশা জিসানের গেঞ্জিটা খামচি দিয়ে ধরে ফেলল। জিসানের এক হাত তিশার কোমরে, আরেক হাত দিয়ে তিশার চুলগুলো আঁকড়ে ধরে রেখেছে, যাতে তিশা নড়তে না পারে। এভাবে কতক্ষণ ছিল দুজনেরই কোনো খবর ছিল না। হঠাৎ দরজার নক শুনে তিশা জিসানকে ধাক্কা দিল, কিন্তু জিসান এক পাও নড়ল না।
আরো শক্ত করে ধরে তিশার ঠোঁট থেকে গালে গলায় কিস করতে লাগল। জিসান যেন আজ নিজের মধ্যে নেই। এদিক দিয়ে দরজার বাহিরে নিশি দরজা নক করছে আর ভাইয়া ভাবি বলে চিল্লাচ্ছে। তিশা জিসানকে ছাড়াবার বৃথা চেষ্টা করছে কিন্তু পারছে না। জিসান প্লিজ ছাড়ুন, নিশি দরজা নক করছে। ওর চিল্লানিতে বাড়ির সবাই এসে পড়বে। প্লিজ। তিশার কথায় জিসানের ঘোর কাটে। জিসান গিয়ে দরজাটা খুলেই নিশিকে এক ধমক দেয়। বেচারি নিশি কিছুই বুঝতে পারে না কেন তার ভাই তার সাথে এমন করেছে। রাগ করে চলে যেতে নিলে তিশাও পিছে পিছে যায়। আর জিসান রাগে কটমট করে ওয়াশরুমে চলে যায়। জিসান ওয়াশরুম থেকে বের হয়ে রেডা হচ্ছিল, এমন সময় অর্ক তিশা তিশা করে ডাকতে এলো। রুমে এসে দেখে জিসান রেডা হচ্ছে কিন্তু তিশা নেই। ভাই তিশা কোথায়? জিসান শার্টের বোতামগুলো লাগাচ্ছে আর অর্ককে ইশারা করে বলছে, অর্ক আমি তোর ছোট নাকি বড়? অফকোর্স ভাই তুমি তো আমার বড়। তাহলে আমার বউকে নাম ধরে ডাকার কারণ কি? ভাইয়া তিশা তো আমার ছোট তাই ওকে নাম ধরে ডাকি, আর তেমন কিছু না। এতে সম্পর্ক গভীর হয়। এমন সময় জিসান তানজিলাকে দেখতে পায়। তানজিলা তাওহিদকে চা দিয়ে নিচে যাচ্ছিল। ও ভাবি একটু এখানে আসবে? বলো। জিসান কিছু বলবে। ভাবি তুমি আমার কত বছরের ছোট? এই কথা কেন জিজ্ঞেস করছো? আরে বলো না, তারপর বুঝবে। এই তো 2 বছরের ছোট হব। কখনো তোমাকে আমি নাম ধরে ডাকছি বলো? না তো। কেন? তুমি তো বয়সে আমার ছোট, তাহলে নাম ধরে ডাকতেই পারি, এতে নাকি সম্পর্ক ভালো থাকে। না পারো না, কারণ আমি তোমার বড় ভাইয়ের বউ হই। বয়সে তুমি আমার বড় হলেও সম্পর্কে আমি তোমার বড়। তাই তোমার নাম ধরে ডাকাটা যুক্তিসঙ্গত নয়। আর সম্পর্ক ভালো রাখতে নাম ধরে ডাকার প্রয়োজন নয়, সম্মান দিলেই হয়। আর কিছু জানার আছে তোমার? না ভাবি, তুমি সব বলেই দিয়েছ। আশা করি অর্ক বুঝে গেছে। অর্ক মাথা নিচে করে চলে গেল। আসলে ভাবি, থাক বলতে হবে না, আমি বুঝে গেছি। তুমিও তাড়াতাড়ি চলে আসো। এদিক দিয়ে তিশা নিশির পিছে পিছে ওর রুমে গেল। নিশি রুমে গিয়ে ন্যাকা কান্না করতে লাগল। ভাইয়া আমাকে একটুও ভালোবাসে না। কে বলছে তোমাকে এসব কথা? কেন তুমি দেখনি শুধু শুধু আমাকে কিভাবে ধমক দিল? আমি তো আজ তেমন কিছুই করেনি, মা বলেছে বলে তোমাদের ডাকতে গেলাম। আর ভাইয়া করে কানতে লাগল। আরে পাগলি, তখন তোমার ভাইয়া খুব সুন্দর সব দেখছিল, কিন্তু তোমার কারণে বেচারার স্বপ্ন ভেঙে গেল, তাই রাগে তোমার সাথে এমন বিহেভ করেছে। তুমিই বলো, তুমি কোনো সুন্দর স্বপ্ন দেখছ, এমন সময় কেউ এসে তোমাকে ডাক্কাডাক্কি করলে কেমন লাগবে? নিশ্চয় ভালো লাগবে না। জানো ভাবি, মা প্রায়ই এমন করে আমার সাথে, যখনই কোনো সুন্দর স্বপ্ন দেখতেনি, ঠিক ওই সময়ে মা এসে নিশি উঠো, নিশি কলেজে যাবি না বলে ডাক্কাডাক্কি করতে থাকে। আর আমার স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দেয়। এই কারণেই তোমার ভাইয়েরও খারাপ লাগছে, তাই হয়তো একটু রেগে গেছে। তুমি তো জানো উনার রাগ কেমন। একটু 19-20 হলেই রাগ উঠে যায়। হুম্মম ঠিক বলছো। কিন্তু ভাইয়াকে বলবে আমাকে সরি বলতে। ওকে 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 ওকে। এখন চলো। সবাই বসে আছে। আবার না তোমার হিটলার ভাই আমার উপর রেগে যায়। তাই তাড়াতাড়ি চলো। জিসান রেডা হয়ে নিচে নেমে বর্ষর ধাক্কা গেল লাবণীকে দেখে। লাবণী অর্কের বড় বোন। বিদেশে ছিল এতদিন। জিসান বলতে লাবণী পাগল। ছোটবেলা থেকেই জিসানকে ভালোবাসত, কিন্তু জিসান কখনোই লাবণীকে সেই নরে দেখেনি। একসময় ওর পাগলামি অনেক বেড়ে যায়। তাই লাবণীর বাবা লাবণীকে বিদেশে ওর মামার কাছে পাঠিয়ে দেয়।
কিন্তু জিসানের বিয়ের কথা শুনে কাউকে কিছু না বলেই এখানে চলে আসে আজ। লাবণী জিসানকে দেখতে পেয়ে কাছে আসে। কেমন আছো জিসান? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আর মামা কি জানে তুমি এখানে এসেছ? ওগুলো বাদ দেও, শুনলাম তুমি নাকি বিয়ে করেছ। লাবণী: হুমম, ঠিক শুনেছ। তো সেই লাকি গার্লটাকে এখনো তো দেখলাম না। কোথায় লুকিয়ে রেখেছ? তেমন কিছু না, ও হয়তো নিশির ঘরে নিশিকে নিয়ে আসছে। এমন সময় তিশা ও নিশি নিচে আসলো। ভাবি তোমার জামাইকে বলো সরি বলতে। নিশি মুখ অন্যদিকে ঘুরিয়ে কথাগুলো বলছে। থাপ্পড় চিনোস? তখন তো ধমক দিয়েছি, এখন থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। জিসান। নিশির মন খারাপ বলে তিশা জিসানের কাছে এসে বলতে নিবে সরি বলার জন্য, তখনই জিসান তিশার দিকে এমনভাবে তাকালো বেচারি ভয় নিশিকে বলল, নিশি উনার তরফ থেকে আমি সরি বলছি। উনি বলা আর আমি বলা একই কথা, ঠিক না? এখন রাগকে ঝেড়ে নিচে ফেলে দেও, খালা ঝাড়ু দিয়ে বাহিরে ফেলে দিয়ে আসবে। তিশার এমন কথা শুনে নিশি হেসে কুটিকুটি হয়ে যাচ্ছে। ভাবি তুমি এমন কেন? এই কারণেই বলি ভাইয়া তোমার উপর এমন ফিদা কেন? আমি আবার কি করলাম? তিশা: সেটা তুই বুঝবি না, এখনও তুই বাচ্চা, তো আগে বড় হো, তারপর সব বুঝে যাবি, বলে তিশার হাতটা ধরে লাবণীর সামনে নিয়ে আসে। লাবণী, এটা আমার তিশা। তিশার এক কাঁধে হাত রেখে তিশাকে কাছে টেনে পরিচয় করিয়ে দেয় জিসান। তিশা কিছুটা অবাক জিসান এভাবে সবার সামনে কাঁধে হাত রেখে জড়িয়ে পরিচয় করাচ্ছে বলে। আর তিশা, উনি আমার কাজিন, অর্কের বড় বোন, আর তোমার ননদ। ওপ, হায় আপু, কেমন আছেন? তিশা। লাবণী কোনো জবাব না দিয়ে তিশাকে উপর থেকে নিচ পর্যন্ত খুব ভালো করে পর্যবেক্ষণ করছে। তিশা বুঝে উঠতে পারছে না কি সমস্যা। কিন্তু জিসান বুঝে গেছে লাবণী কি দেখছে। আচ্ছা লাবণী, পরে কথা বলবো, এখন আমার নাস্তা করে অফিসে যেতে হবে। তিশা, তাড়াতাড়ি নাস্তা রেডি করো। জিসান চলে গেল খাবার টেবিলে, তিশাও পিছে পিছে চলে গেল। তিশা জিসানকে নাস্তা বেড়ে দিচ্ছে, আর তাওহিদ ও জিসান কথা বলছে। জিসান, তুই অফিস সামলা, আজ আমি ফ্যাক্টরি থেকে ঘুরে আসি, ওখানকার কাজের কি অবস্থা দেখে আসি। ওকে ভাইয়া। এদিক দিয়ে লাবণী জিসানের দিকে তাকিয়ে আছে। জিসান তিশার হাত ধরে নিজের পাশের চেয়ারে বসিয়ে দিল, আর নিজেই তিশাকে নাস্তা বেড়ে দিচ্ছে। তা দেখে লাবণী দাঁতে দাঁত কটমট করছে। এটা আমার অধিকার ছিল জিসান, শুধু আমার মনে মনে কথাগুলো বলে চলছে। জিসান তিশার কাছ থেকে কোট আর ব্যাগটা নিয়ে তিশার গালটা ধরে বায় বলে চলে গেল। আর লাবণী জিসানের যাওয়ার পথে তাকিয়ে থাকল। জিসান অফিসে গিয়ে সবার আগে ওর মাকে কল করল, মা আমি। হে বল বাবা, কিছু ভুলে গেছোস? না মা, একটা কথা ছিল। বল। মা তিশা। তোকে কিছু বলতে হবে না, আমি তিশার খেয়াল রাখব। আর লাবণী থেকে দূরে রাখব। তুই চিন্তা করিস না। আমি ভালো করেই বুঝতে পারছি লাবণী এখানে কেন আসছে। আমি ওর বাবাকে ফোন দেব যত তাড়াতাড়ি পারে ওকে যাতে নিয়ে যায় এখান থেকে। ঠিক বলছো মা, ও যত তাড়াতাড়ি চলে যাবে ততই ভালো আমার জন্য, তা না হলে আমার সংসার করার আগেই ঘর ভেঙে যাবে। জিসান কিছুটা রিল্যাক্স হলো এখন, তবুও লাবণী যতদিন থাকবে টেনশনে থাকতে হবে। এদিক দিয়ে তিশা সারাদিন ঘরের কাজ আর জিসানের কাজিনদের সাথে গল্প করে কেটে গেল। ফাঁকে ফাঁকে জিসানও অনেকবার কল দিয়েছে তিশার খোঁজ নেবার জন্য। কিন্তু লাবণীর সাথে তেমন কথা হলো না। তিশা বুঝতে পারল লাবণীর হয়তো তাকে পছন্দ করে না। মাঝে মাঝে কথার ফাঁকও কিছু ঠেস মেরে কথা বলছে তিশাকে। তাই তিশাও আর আগ বাড়িয়ে কথা বলতে যায়নি। সন্ধ্যার পর তিশা তার ঘরেই ছিল আর বের হয়নি।
কাপড়গুলো ভাঁজ করছে। জিসান এসে দেখে সবাই ড্রয়িং রুমে, কিন্তু তিশা নেই। নিশি, তোর ভাবি কোথায়? ভাবি রুমে ভাইয়া। ওকে বলে চলে যেতে নিলে। কিরে জিসান, এসেই বউকে খুঁজছস? আমাদের মনে হয় চোখে দেখস না। লাবণী, বউটা আমার, তাই আমি খুঁজব না তো কে খুঁজবে? কি যে বলো লাবণী আপু, জিসান ভাইয়া তো ভাবিকে চোখে হারায়। ভাবিকে একদিনও তার বাবার বাড়িতে থাকতে দেয়নি। আর ভাইয়া বাসায় থাকলে তার আশেপাশে ভাবি না থাকলে খোঁজাখুঁজি শুরু করে দেয়। যেন তিশা ভাবি ছোট বাচ্চা, একা ছেড়ে দিলেই হারিয়ে যাবে। সবাই হাহা করে একত্রে হেসে দিল। বর্ডার ডাকপিকে গেছস তুই নিশা? দাঁড়া, তোকে বিদায় করার ব্যবস্থা করতে হবে এবার। জিসান মুখ ভেঙ্গছিয়ে, শখ কত? উচিত কথা বললেই আমি খারাপ। যাও তোমার তিশা বেবির কাছে। আবার সবাই হেসে দিল। জিসান বুঝতে পারছে এরা আজ জিসানকে হেস্তনেস্থ করে ছাড়বে, তাই কিছু না বলে রুমে চলে গেল। জিসান রুমে গিয়ে দেখে তিশা ধোয়া কাপড়গুলো ভাঁজ করছে, তাই চুপি চুপি গিয়ে পেছনে দিয়ে তিশার কোমর জড়িয়ে ধরল। তিশা প্রথমে ভয় পেলেও বুঝতে বেশিক্ষণ লাগেনি কে এটা। কারণ জিসানের শরীরের এর ঘ্রাণটা তিশা খুব ভালো করে চিনে গেছে এ কয়েকদিনে। এটা কি করছেন? ছাড়ুন। দরজা খোলা, কেউ এসে পড়লে তখন? কে আসবে? সবাই গল্প করছে। ও তাহলে যান, আপনিও ফ্রেশ হয়ে নিচে গিয়ে গল্প করুন। আমার তিশা যেখানে নেই আমি ওখানে গিয়ে কি করব? কিন্তু তুই এই সময় এখানে কেন? এমনই ভালো লাগছিল না। কেন দেখি শরীরে জ্বর আসছে নি? আরে না, এমনই। তিশার কাঁধে মুখ রেখে, কি হয়েছে তিশা বল আমায়, আমি তোকে তোর থেকেও বেশি চিনি, তাই মিথ্যা কথা একদম না। লাবণী আপু। জিসান কাঁধ থেকে মুখটা উঠিয়ে, লাবণী তোকে কিছু বলছে? তেমন কিছু না, কিন্তু আমার মনে হয় সে আমাকে পছন্দ করে না। কেমনভাবে তাকিয়ে থাকে, আবার মাঝে মাঝে ঠেস মেরে কথা বলে। কেন এমন করছে বুঝতে পারছি না, আমি কি তাকে জিজ্ঞেস করব? আরে বাদ দে, ও এমনি। ওকে নিয়ে এত বেশি চিন্তা করার কিছুই নেই। এখন বল, সারাদিন আমাকে মিস করেছস? না তো, একদমই না, আমি কেন আপনাকে মিস করতে যাব? তাই জিসান তিশার গাড়ে একটা কামড় দিয়ে দিল। আউচ, রাক্ষস কোথাকার। জামাইকে মিস না করার প্রতিদান এটা বুঝলি? হঠাৎ দরজা খুলে লাবণী ঘরে ডাক পড়ে। জিসান ও তিশা দুজনেই অপ্রস্তুত ছিল, তাই দুজনে একটু দূরে সরে যায়। আরে লাবণী, দরজা নক করেতে ডাকবি, এখন আর আমি একা নই। ও সরি, আসলে ভুলে গেছিলাম। তোমার জন্য কফি আনছি। সরি লাবণী, আমি এখন চা খাই, তাও আবার শুধু তিশার হাতের। কিন্তু তুমি তো আগে চা খেতে না। মম, কিন্তু তিশার হাতে চা ছাড়া আর কারো হাতের চা খাই না আমি। তিশা আমার কাপড়গুলো বের করে 1 কাপ চা নিয়ে আসো, আমি ফ্রেশ হয়ে আসছি। জিসান চলে গেল। আপু, আপনি কষ্ট করতে গেলেন কেন? আমিই আসছিলাম, দেখুন আপনার কষ্টটা বৃথা গেল। যাই হোক, কফিটা আমাকে দিন, আর আপনি নিচে গিয়ে সবার সাথে বসুন, উনি এখন চেঞ্জ করবে। লাবণী রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। চলবে।